আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমার আজকে মাইক্রোফোন নাই, সবাই একটু কমেন্ট করো যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না কেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম লিমন, কি অবস্থা? আশা করি ভালো আছো অনেক। কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অলরেডি তোমাদের শেষ। আজকে থেকে আমি আমার বাংলা বিদ্যা থেকে আমি টোটালি বাংলা ক্লাস প্রোভাইড করব, অর্থাৎ জিএসটির জন্য যে জিএসটি স্পেশাল যে বাংলা ক্লাস, সেই বাংলা ক্লাস আমি তোমাদের জন্য প্রোভাইড করব। সো সবাই ক্লাসে জয়েন হও, এবং যারা আমার যে বাংলা বিদ্যা জিএসটি স্পেশাল যে বাংলা বিদ্যা গ্রুপের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো, সবাই ওই গ্রুপের মধ্যে ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। তাহলে যারা ক্লাস করে এখনো মানে ক্লাস শুরু হয়েছে কিন্তু এখনো জান নাই, তারা ক্লাসটা করতে পারবে। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং হ্যাঁ, ওয়ালাইকুম সালাম সাইফ আহমেদ। সবাই ক্লাসে জয়েন হও। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। সবাই একটু প্লিজ কমেন্ট করো যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। জি, ওয়ালাইকুম সালাম। একটু কমেন্ট করেন প্লিজ, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, যারা একসাথে সালাম দিছো তাদেরকে একসাথে বলছি ওয়ালাইকুম সালাম। যে ভালো জিজ্ঞেস করতো যারা, তাদেরকে একসাথে বলতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সবাই ক্লাসে জয়েন হও। তারপর আমি ক্লাস শুরু করতেছি। এবং আমাদের আজকের ক্লাসে কুমিল্লা, সরি, কুমিল্লা ইউনিভার্সিটি বলতে বলতে শুধু শুধু কুমিল্লা ইউনিভার্সিটির মুখে চলে আসে। আমাদের আজকের ক্লাসটাই হবে শুধুমাত্র কাদের জন্য, যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, বি ইউনিট, সি ইউনিট এবং এ ইউনিট, প্রত্যেকের জন্য। আচ্ছা, সবাই ক্লাসে জয়েন হও। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। সবাই ক্লাসে একদম ফার্স্ট টু লাস্ট থাকবে। এবং যারা আমার এই যে রাকিব, তুমি আমাদের জিএসটি স্পেশাল যে ইয়েটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, মানে পেড বেচের তাদের গ্রুপটার মধ্যে একটু ক্লাসটা শেয়ার করে দাও। তারা ক্লাসটা করতে পারবেন। ওইখানে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর রাকিবকে বললাম। আর নাইমুল ইসলাম লিমন, তোমার কাজ স্যারের ক্লাসটা আমাদের যে ফেনী ব্রাঞ্চের যে স্টুডেন্টরা যারা গুচ্ছতে পরীক্ষা দিবে, ফেনী ব্রাঞ্চের স্টুডেন্টদের গ্রুপের মধ্যে শেয়ার করো, তারা ক্লাসটা করতে পারবে। ক্লিয়ার? আমার তো তাদের সাথে অ্যাড নেই, সব তাই করো। আর অবশ্যই আমার কথা যেহেতু শোনা যাচ্ছে, তাহলে আমি ক্লাস শুরু করি। আজকে আমি ছোট্ট কিছু টপিকস নিয়ে কথা বলবো। ছোট টপিকস বলতে যেগুলো থেকে আমি আজকে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পেলাম যে সি ইউনিটে এইগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেনটা আসতে দেখা যায়, সেটা ধ্বনি ও বর্ণ টপিকসটা থেকে। আমি তোমাদেরকে আজকে যেহেতু লাইভ ক্লাস 1, সেই লাইভ ক্লাস 1 অনুসারে আমি আজকে প্রথম যে টপিকসটা ধরবো সেটা ধ্বনি ও বর্ণ। যদিও আমি বড় মাপের টিচার না, তার কারণে আমি আজকে হোয়াইট বোর্ডে ক্লাসটা নিব। তো আমরা যদি বড় মাপের টিচার হইতাম আমি, তাহলে অবশ্যই আমার স্মার্ট বোর্ড থাকতো বড় বড় টিচারদের মতো। সো আমার আজকে ক্লাসটা হবে শুধুমাত্র হোয়াইট বোর্ডের মধ্যে ধ্বনি এবং বর্ণ নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। এইখান থেকে তোমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবে।
তো সবাই হচ্ছে ক্লাসটা করবা, আশা করি সবাই একদম ফার্স্ট টু লাস্ট ক্লাসটা করবা। করলে হবে কি যে তুমি ধ্বনি বর্ণ নিয়ে ক্লিয়ারলি একটা আইডিয়া রাখতে পারবা। আসো এখন ধ্বনি কাকে বলে? আমরা ধ্বনি বলতে বুঝি যে ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে ভাইয়া? ধ্বনি বলে। ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে? ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। ভাষার ক্ষুদ্রতম এককে কি বলা হয়? ভাষার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলা হয়। ভাষার ক্ষুদ্রতম এককে কি বলে? ভাষার ক্ষুদ্রতম এককে হচ্ছে ধ্বনি বলে। একটু ভাই আমি একটু ক্লাসটা একটু শেয়ার করে নিই আমার পেজে। আমার একটু সবাই ক্লাসে জয়েন হও। আমরা জানি ভাষার ক্ষুদ্রতম একক কাছে একটু আমি ক্লাসটা একটু শেয়ার করে নিচ্ছি। ওকে, আসো ভাষার ক্ষুদ্রতম এককে কি বলে? ধ্বনি বলে। যেহেতু আমরা টপিকসটাই করব ধ্বনি এবং হচ্ছে বর্ণ, তাহলে আমরা ধ্বনি বর্ণ নিয়ে কথা বলি। তাহলে ভাষার ক্ষুদ্রতম এককে বলা হয় ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম এককে কি বলা হয়? ভাষার ক্ষুদ্রতম এককে বলা হয় ধ্বনি। আর ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় ভাইয়া? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। তো বেটা কি বলছো ভাইয়া? দাড়ি কেটে ফেলছেন, কেমন যেন পোলাপান লাগতেছে। তো আমারে পোলাপান লাগবো না বেটা, আমি তো পোলাপানি। তা আমি পোলাপান না, তা আমি পোলা হইলে তো পোলাপানি লাগবে। আমি কি বেটা নাকি? কি কস না কস? কি একটা অবস্থা। আচ্ছা খেয়াল করো, তাহলে ভাষার ক্ষুদ্রতম এককে কি বলা হয়? ভাষার ক্ষুদ্রতম এককে বলা হয় ধ্বনি। আর ধ্বনি নির্দেশক চিহ্ন কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ক্লিয়ার এতটুকু? এবার আসো আমরা যেহেতু ধ্বনি এবং বর্ণ নিয়ে কথা বলবো, মাথায় রাখবা আমরা এই ধ্বনিটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। ধ্বনি কত প্রকার? ধ্বনিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাহলে দেখো ধ্বনি কত প্রকার? ধ্বনি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আমি আবার বলে দেই, আমার বাংলা বিদ্যা থেকে আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে সকলের জন্য মুক্ত এবং এই ক্লাসগুলো হচ্ছে আমি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করো ধ্বনি কত প্রকার? ধ্বনি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এখন কথা হচ্ছে ভাই যে স্বরধ্বনি কাকে বলে? মাথায় রাখবা স্বরধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস মুখ বিবরণের কোথাও বাধাপ্রাপ্ত হবে না। তাহলে ফুসফুসতাড়িত বাতাস কি হবে না? বাধা পায় না। তাহলে
স্বরধ্বনির ক্ষেত্রে কি পায় না, বাধা পায় না, কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে যে ফুসফুসতারিত বাতাসটা থাকে সেই ফুসফুসতারিত বাতাসটা কি পায় ভাইয়া, বাধা পায়। তাহলে ফুসফুসতারিত বাতাসটা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে বাধা পাবে আর স্বরধ্বনির ক্ষেত্রে বাধা পাবে না। এখন কথা হচ্ছে আমরা জানি ধ্বনি কাকে বলে, ভাষার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলে, আর ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। তাহলে এখন ধ্বনি কত প্রকার, ধ্বনি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে এখন আসো বর্ণ কত প্রকার, এই বর্ণটাও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন ভাইয়া যে স্বরবর্ণ কাকে বলে, তাহলে স্বরধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ আর ব্যঞ্জন ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে ধ্বনি কত প্রকার, ধ্বনি দুই প্রকার, বর্ণ কত প্রকার, দুই প্রকার। তাহলে স্বরধ্বনি নির্দেশক চিহ্ন কি বলে, স্বরবর্ণ বলে, আর ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনি নির্দেশক চিহ্ন কি বলে, ব্যঞ্জন বর্ণ বলে। সাব্বির তোমার কাজটা হচ্ছে এই ক্লাসটা ওই যে আমাদের যেই ভিএসটি স্পেশাল বাংলা ব্যাচ ওটার মধ্যে হচ্ছে একটু কি বলে শেয়ার করে দাও, আর হচ্ছে আবার আমাদের গুচ্ছের আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির জন্য যে আমাদের পেড ব্যাচটা ছিল সেই ব্যাচের মধ্যে একটু দিয়ে দাও, তাহলে হচ্ছে সবাই করতে পারবে। তাহলে আসো যে এখন টোটাল আমরা জানি স্বরধ্বনি কয়টা, টোটাল স্বরধ্বনি হচ্ছে 11টা আর টোটাল ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 39টা। কয়টা, স্বরধ্বনি হচ্ছে 11টা আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 39টা। একটু কিছু পয়েন্ট মাথায় রাখবা, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেই সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর সেই কার বর্ণ হচ্ছে কয়টি, কার বর্ণ হচ্ছে 10টি, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে ফলা বর্ণ কয়টি, ফলা বর্ণ হচ্ছে 6টি। ওই 6টি মূলক ফলা বর্ণ কি কি, 6টি ফলা বর্ণ হচ্ছে ম, ন, জ, ব, র, ল। এটার জন্য আমি ট্রিক্স দিছিলাম, সেই ট্রিক্সটা হচ্ছে মনা হজবরল। যারা আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে পেড ব্যাচের ক্লাস ছিল এবং যারা ক্লাস করছেন তারা সেখানে এই টপিকটা পাইছেন যে মনা হজবরল, অর্থাৎ হ বাদে বাকি যেগুলো থাকবে এদেরকে বলা হবে ফলাবর্ণ। তাহলে খেয়াল করো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, আর কার বর্ণ হচ্ছে 10টা, ফলা বর্ণ হচ্ছে 6টা। এটাই হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আসো যে স্বরধ্বনি টোটাল 11টা, সেই স্বরধ্বনি টোটাল 11টার মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে কয়টা ভাইয়া, মৌলিক স্বরধ্বনি আছে 7টা আর মৌলিক ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টা। অর্থাৎ সহজ কথায় বলা যায় যে 11টি মৌলিক স্বরধ্বনি এবং হচ্ছে 30টি মৌলিক ব্যঞ্জন ধ্বনি একসাথে বলা যায় যে মৌলিক ধ্বনি হচ্ছে 37টা। তাহলে মৌলিক ধ্বনি কয়টা, মৌলিক ধ্বনি হচ্ছে 37টা, মৌলিক ধ্বনি কয়টা, মৌলিক ধ্বনি হচ্ছে 37টা। তাহলে এতটুকু পর্যন্ত আমি আশা করি ক্লিয়ার। হ্যাঁ ইমদাদ ভাই, ভাই আছেন, ধন্যবাদ, থাকেন, থাকতে তো বই আপনি না থাকলে কে থাকবো। তাহলে একটু খেয়াল করো যে স্বরধ্বনির ক্ষেত্রে স্বরধ্বনি কয়টা, 11টা, সেই 11টা স্বরধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা এবং ব্যঞ্জন ধ্বনি কয়টা, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 39টা, সেই 39টা ব্যঞ্জন ধ্বনির মধ্যে টোটাল মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা, আর 7টা ব্যঞ্জন স্বরধ্বনি 7টা স্বরধ্বনি এবং হচ্ছে 30টা মৌলিক ব্যঞ্জন ধ্বনি একত্রে মিলিত হলে মৌলিক ধ্বনি কয়টা হয়, মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। হ্যাঁ তাই তোহা তোহা ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? আই এম কি বলা যায় টোটালি গ্রেটফুল টু ইউ কজ তুমি আমার ক্লাসটা করতেছো, করো, তোমার বিসিএস এর জন্য কাজে দিবে, মেধাবী ছেলে। তাহলে একটু খেয়াল করো ভাই, তাহলে এই যে স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি 7টা এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আসো আমরা একটু পরে হচ্ছে স্বরধ্বনি নিয়ে আলাদা কথা বলবো, তার আগে একটু আমরা মাত্রা নিয়ে কথা বলি। কি নিয়ে কথা বলবো, মাত্রা, অর্থাৎ বাংলা বর্ণমালার মধ্যে। এবার একটু একটা জিনিস পয়েন্ট করে রাখবা যে বাংলা বর্ণমালার কথা যদি বলা হয়, বাংলা বর্ণমালা হচ্ছে, বাংলা বর্ণমালা একটি। বাংলা বর্ণমালা কতটি ভাই, বাংলা বর্ণমালা হচ্ছে একটা, আর টোটাল বর্ণমালা বর্ণ আছে কয়টা, এই যে টোটাল যে বর্ণমালার মধ্যে বর্ণ কয়টা আছে, বর্ণ আছে হচ্ছে 50টি। বর্ণ কয়টি,
50টি। একটু মাথায় রাখবে, এটা হচ্ছে পয়েন্ট যে বাংলা বর্ণমালা কতটি? বাংলা বর্ণমালা হচ্ছে একটা, কিন্তু যদি বলা হয় বাংলা বর্ণমালায় বর্ণ আছে কয়টা? বাংলা বর্ণমালায় বর্ণ আছে হচ্ছে 50টা। তাহলে আসেন, এই যে বর্ণমালার মধ্যে যে বর্ণগুলা থাকে, বর্ণগুলা থাকে, সেই বর্ণগুলোর উপরে মাত্রা থাকে, আবার কি থাকে? মাত্রা অর্ধমাত্রা থাকতে পারে, মাত্রা নাও থাকতে পারে, আবার হচ্ছে মাত্রা পূর্ণমাত্রাও থাকতে পারে। তাহলে ওই হিসাব করে মাত্রাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাত্রাহীন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা। আমি যেভাবে বলতেছি ওইভাবে একটু মাথায় রাখেন। মাত্রাহীন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা। তাহলে আমরা মাত্রাটাকে কয়টা ভাগে ভাগ করলাম? তিনটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে মাত্রাহীন, একটা হচ্ছে পূর্ণমাত্রা, আর একটা হচ্ছে অর্ধমাত্রা। তাহলে দেখো মাত্রা কত প্রকার? মাত্রা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাত্রাহীন, একটা হচ্ছে পূর্ণমাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা। এখন আসো এটাকে মুখস্থ রাখার জন্য পরীক্ষায় আসে যে পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টা, যা পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টা, অথবা আসতে পারে মাত্রাহীন স্বরবর্ণ কয়টা, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা। তো এইটাকে আমাদের মাথায় রাখার জন্য আমরা একটা ডিজিট মাথায় রাখবো। সেই ডিজিটটা হচ্ছে 4 6 6 26 1 7। কি বললাম? 4 6 6 26 1 7। দেখো ডিজিটটা কি? 4 6 6 26 1 7। তাহলে এটাকে একটু আমি ভাগ করি, ভাগ করলে হচ্ছে খুব ইজিলি আমরা এটাকে মাথায় রাখতে পারবো। তাহলে দেখো এটাকে আমরা কি ধরছি ভাই? এটাকে ধরছি আমরা মাত্রা। একটা হচ্ছে মাত্রাহীন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা। আর এখানে এই যে মাত্রাটা থাকে, এই যে মাত্রা, এইগুলার এই সিরিয়ালটা হচ্ছে স্বরবর্ণ। কোন বর্ণ? স্বরবর্ণ। আর এই সিরিয়ালটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে খেয়াল করো যে মাত্রা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মাত্রাহীন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা। এবং এই যে মাত্রার মধ্যে আমাদের যে স্বরবর্ণ হচ্ছে একটা সাইড, ব্যঞ্জন বর্ণ হচ্ছে একটা সাইড, হচ্ছে 4 6 1। এই সিরিয়ালটা হচ্ছে স্বরবর্ণের। 6 26 7 এই সিরিয়ালটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের। তুমি যদি মাথায় রাখো 4 6 6 26 1 7, তাহলে এখান থেকে যে টোটাল যে বর্ণটা, অর্থাৎ মোট যে বর্ণগুলা থাকে, এই মোট বর্ণটা হচ্ছে এখানে কয়টা হয় মোট বর্ণ? তাহলে 4 6 কত হয়? 10, 6 26 কত হয়? 32, 1 7 কত হয়? 8। তাহলে খেয়াল করে এখানে তাহলে টোটাল হইল নিম্ন টোটাল বর্ণ কয়টা হইল? 50টা হলো কিনা? যদি 50টা হয় তাহলে এখানে আমাদের ক্লিয়ার যে বাংলা বর্ণমালা একটা, এবং সেই বর্ণমালার মধ্যে বর্ণমালার মধ্যে বর্ণ আছে টোটাল 50টা। তাহলে এখন খেয়াল করো যে এখানে মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে 4টি, আর মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি, আর মাত্রাহীন পূর্ণমাত্রার স্বরবর্ণ হচ্ছে 6টা, পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টা, অর্ধমাত্রার স্বরবর্ণ আছে একটা, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ আছে 7টা। তাহলে এটা ছিল আমাদের মাত্রার একটা টপিক। অর্থাৎ এই টপিকসটা থেকে সচরাচর গুচ্ছতে কোশ্চেন আসতে দেখা যায়। আমি এবং লাস্ট দুই বছর যে গুচ্ছের কোশ্চেন আমি অ্যানালাইসিস করলাম বাংলায়, সেখানে গত বছর আগের বছর এই মাত্রা থেকে একটা কোশ্চেন আসছে সি ইউনিট এবং বি ইউনিটে। সো তোমাদের জন্য এই টপিকসটা, অর্থাৎ এই মাত্রাটা খুবই ইম্পর্টেন্ট। সো সবাই হচ্ছে এই মাত্রাটাকে খুব ভালোভাবে শেষ করবা। আমি যেভাবে শর্টকাট ওয়েতে এটা শেষ করাই দিছি, সেই শর্টকাট ওয়েতেই হচ্ছে এটাকে একটু মুখস্থ রাখার ট্রাই করবা। ওকে, তাহলে এবার আসলে আমরা একটু স্বরধ্বনি নিয়ে কথা বলবো। অর্থাৎ আমাদের এবার টপিকসটাই হচ্ছে শুধুমাত্র স্বরধ্বনি নিয়ে। আমি তোমাদের কোনো কোশ্চেন আস করবো না, জাস্ট আমি পড়াইতে থাকবো, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো যে স্বরধ্বনিটা কি বলছিলাম ভাই? স্বরধ্বনিটা বলছিলাম যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে বলা হয় স্বরধ্বনি। আর এই স্বরধ্বনি নির্দেশক চিহ্নকেই বলা হয় স্বরবর্ণ। তাহলে স্বরধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? স্বরবর্ণ বলা হয়। তাহলে স্বরধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? স্বরবর্ণ বলা হয়। তাহলে একটু খেয়াল করো, এই যে স্বরধ্বনি নির্দেশক বর্ণকে স্বরধ্বনি নির্দেশক চিহ্নকে স্বরবর্ণ বলে। টোটাল স্বরবর্ণ কয়টা ভাই? টোটাল স্বরবর্ণ হচ্ছে 11টা, যার মধ্যে এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর এই কার বর্ণ হচ্ছে কয়টি ভাই? 10টা। তাহলে এই যে কার বর্ণ 10টা, সেই কার বর্ণ 10টা বাদে আর একটা বর্ণ থাকে যেটা, সেটা হচ্ছে স্বরেয়। কি থাকে ভাই? স্বরেয়। এই স্বরেয়কে বলা হয় নলিন বর্ণ।
এই স্বরেয়কে কি বলা হয়? এই স্বরেয়কে বলা হয় নলিন বর্ণ। তাহলে একটু খেয়াল করো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর এই কার বর্ণ হচ্ছে 10টা, সেই 10টা থাকলে তাহলে স্বরবর্ণে 11টা, বাকি থাকে কোনটা? একটা, যেটা হচ্ছে স্বরেয়। যে স্বরেয়র কোনো কি নাই, কার রূপ নাই, তাই এটাকে বলা হয় কোন বর্ণ ভাই? এটাকে বলা হয় নলিন বর্ণ। ওকে, ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসো ভাই, এই যে স্বরধ্বনি, এই স্বরধ্বনিগুলো নিয়ে আমি কিছু ইনফরমেশন দিই। আমরা বলছিলাম এখানে মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। তাহলে একটু আমি এখানে লিখি, মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি 7টি। এখন এই 7টি মৌলিক স্বরধ্বনি কি কি? এই 7টি মৌলিক স্বরধ্বনি হচ্ছে স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্বাউ, এ, ও, এই এ। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। তাহলে কি কি? এই যে স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্বাউ, এ, ও, এ। এখন আসো, এইগুলোর উপর যদি আমি চন্দ্রবিন্দু ব্যবহার করি, কি ব্যবহার করি? চন্দ্রবিন্দু ব্যবহার করি, এদেরকে আবার বলা হয় অনুনাসিক স্বরধ্বনি। এদেরকে আবার কি বলা হয়? অনুনাসিক স্বরধ্বনি। দেখো একটু খেয়াল করো, মৌলিক স্বরধ্বনি 7টা, সেই মৌলিক স্বরধ্বনি 7টা কি কি? স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্বাউ, এ, ও, এ। এবং এগুলোর উপরে যদি আমি চন্দ্রবিন্দু ইউজ করি, অর্থাৎ চন্দ্রবিন্দু বসাই, তাহলে চন্দ্রবিন্দু বসাইলে সেই স্বরধ্বনিগুলোকে বলা হয় অনুনাসিক স্বরধ্বনি। কি বলা হয়? অনুনাসিক স্বরধ্বনি। তাহলে এতটুকু ক্লিয়ার? তাহলে আসো এইবার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলো নিয়ে কথা বলি। এখন মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, কিন্তু যদি বলা হয় অর্ধ স্বরধ্বনি কতটি? অর্ধ স্বরধ্বনি কতটি? অর্ধ স্বরধ্বনি হচ্ছে, মনে রাখবা, 4টি। কয়টি? অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি। একটা হচ্ছে রস্বই, রস্বাউ, এ, ও। এদেরকে কি বলা হয়? অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। এবং মাথায় রাখবা, এই অর্ধ স্বরধ্বনিগুলা সব সময় শব্দের পরে বসে এবং এগুলা স্বাধীন রূপে বসে, এগুলোর কোনো কার বর্ণ বসে না। অর্থাৎ দেখো, আমরা জানি রস্বইর কার বর্ণ কি? রস্যিকার। রস্বাউর কার বর্ণ কি? রস্যুকার। এ এর কার বর্ণ কি? একার। ও এর কার বর্ণ কি? ওকার। তাহলে এই বর্ণগুলো যদি কার বর্ণ হিসেবে বসে, তখন এটা হয়ে যাবে কোন বর্ণ? এটা হয়ে যাবে পূর্ণ স্বর। এগুলা কি হবে? পূর্ণ স্বরে পরিণত হবে। কিসে পরিণত হবে? পূর্ণ স্বরে পরিণত হবে। পূর্ণ স্বরে পরিবর্তিত হবে। একটু হ্যাঁ তৌহিদ, তাহলে একটু খেয়াল করো, এই যে এখানে দেখো, এই যে এখানে অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টা, রস্বই, রস্বাউ, এ, ও। তাহলে এই যে রস্বই, রস্বাউ, এ, ও এর যে কার বর্ণগুলো থাকে, এই কার বর্ণগুলো যখন বসে তখন এটা কিসে পরিণত হয়? পূর্ণ স্বরধ্বনিতে পরিণত হয়। এখন আসো, এই যে আমরা এখানে মৌলিক স্বরধ্বনি 7টা পড়লাম, মৌলিক স্বরধ্বনি 7টা। দেখো তো ভাই, একটা টেকনিক শিখো তো। এই যে এখানে এ আছে, এই এটা কি কখনো বর্ণ হিসেবে বসে? এই এটা কখনো বর্ণ হিসেবে শেষ হয় না, বর্ণ হিসেবে বসে না। ক্লিয়ার? তাহলে এই এ কখনো কি হিসেবে বসে না? বর্ণ হিসেবে বসে না। আমরা এটাকে কি করতে হয়? আমরা এটাকে জাস্ট ধ্বনি হিসেবেই ব্যবহার করি। যদি ধ্বনি হিসেবে এটাকে ব্যবহার করি, তাহলে এটা বর্ণ না। তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টা হয় ভাই? হিসাব করলে মৌলিক স্বরবর্ণ হবে 6টা। মৌলিক স্বরবর্ণ কয়টা হবে? 6টা। এখন আমরা জানি মৌলিক
কয়েকটি মৌলিক ধাতুর সমন্বয়ে কিন্তু একটা যৌগিক ধাতুর গঠন হয়, অথবা কয়েকটা মৌলিক যৌগের সমন্বয়ে কয়েকটা মৌলের সমন্বয়ে একটা কিসের তৈরি হয়, যৌগের তৈরি হয়। তাহলে একটু খেয়াল করো এখানে এই যে রস্বই এ উ এবং রস্বউ, তাহলে দেখো এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ, এবং এই মৌলিক স্বরবর্ণগুলো থেকে শেখা যায় যৌগিক স্বরবর্ণ। কি শেখা যায়? যৌগিক স্বরবর্ণ। এখন এই যৌগিক স্বরবর্ণ হচ্ছে মাত্র দুইটা। কয়টা? মাত্র দুইটা। কি কি? একটা হচ্ছে ঐকার আর একটা হচ্ছে ঔকার। এখন ঐকারটাকে আমরা কিভাবে লিখতে পারি? ঐকারটা হয় কিসের দ্বারা ভাই? ঐকারটা হয় ও রস্বই, আর ঔকারটা হয় ও রস্বউ। তাহলে দেখো ও রস্বই এটা হচ্ছে ঐকার, ও রস্বউ এটা হচ্ছে ঔকার। তাহলে দেখো তো এখানে ও এবং রস্বই দুইটা কি আছে? মৌলিক স্বরবর্ণ আছে, এবং এই দুটা মৌলিক স্বরবর্ণের সমন্বয়ে কিসের সৃষ্টি হচ্ছে? ওই এর সৃষ্টি হচ্ছে। এবং ও রস্বউ এই দুইটা মৌলিক স্বরবর্ণের সমন্বয়ে এই ঔকারের এই ও এর সৃষ্টি হচ্ছে। তাহলে এটাকে বলা হয় যৌগিক স্বরবর্ণ। কি বলা হয়? যৌগিক স্বরবর্ণ। এখন আসো অর্ধ স্বরধ্বনি 4টা এবং পূর্ণ স্বরধ্বনি বাকি যে 11টা থাকে, অর্থাৎ পূর্ণ স্বরধ্বনি বাকি 7টা এবং এগুলোর কার্বন্য সহ হচ্ছে 11টা। তাহলে মাথায় রাখবা অর্ধ স্বরধ্বনি, এই যে পূর্ণ স্বরধ্বনি যোগ অর্ধ স্বরধ্বনি, পূর্ণ স্বরধ্বনি যোগ অর্ধ স্বরধ্বনি দুইটা একসাথে মিলে সৃষ্টি করে দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরবর্ণ। কি ভাই? যৌগিক স্বরবর্ণ। তাহলে একটু খেয়াল করো, পূর্ণ স্বরধ্বনি যোগ অর্ধ স্বরধ্বনি মিললে কি সৃষ্টি হয়? দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন আমি বললাম লাউ। কি বললাম? লাউ। বললাম খাই। বললাম যাও। এই যে শব্দ তিনটা আমি শব্দ লিখলাম, একটা হচ্ছে লাউ, একটা হচ্ছে খাই, একটা হচ্ছে যাও। তাহলে একটু খেয়াল করো, এই যে লাউ শব্দটাকে যদি আমি ভাঙি, এই লাউ শব্দটাকে ভাঙলে এখানে একটা কি পাচ্ছি? আকার পাচ্ছি। এই যে আকার, এবং এখানে মৌলিকভাবে কি করছে? অর্ধ স্বরধ্বনি রস্বউ বসছে। তাহলে দেখো তো এটা থেকে পূর্ণ স্বরধ্বনি কি পাই? সরি, দ্বি স্বরধ্বনি কি পাই? দ্বি স্বরধ্বনি পাই আও। কি পাই? আও পাই। কি পাই? আও পাই। আবার দেখো এই যে এখানে খাই ধ্বনিটা, এই যে খাই শব্দটা, এটার মধ্যে কি আছে? আকার আছে, আর এখানে কি আছে? রস্বীকার আছে, তাহলে রস্বই আছে। তাহলে দেখো এখানে আকার রস্বই, তাহলে এই যে এখান থেকে যৌগিক স্বরধ্বনিটা কি পাই? আই পাই। কি পাই? আই পাই। আরেকটা হচ্ছে আমাদের এখানে নিচে ইয়েটা দেখা যাচ্ছে না, যাও। আমি যাওটা হচ্ছে এদিকে লিখলাম, আমি যাওটা এখানে লিখলাম, তাহলে যাও। তাহলে দেখো এখানে কি আছে? আকার আছে। কি আছে? আকার। আর এখানে মৌলিক স্বরধ্বনি বা কি বলে অর্ধ স্বরধ্বনি কি আছে? ও আছে। তাহলে এটা থেকে কি হয়? আও। কি হয়? আও। তাহলে একটু খেয়াল করো, এইভাবে আমরা যে পূর্ণ স্বরধ্বনিগুলো পাই, এই পূর্ণ দ্বি স্বরধ্বনিগুলা বা যৌগিক স্বরধ্বনিগুলা যেগুলো পাই, এইভাবে আমরা দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি পাই টোটাল বাংলা বর্ণমালায় 25টা। কয়টা? 25টা। তাহলে যদি কোশ্চেন আসে যে যৌগিক স্বরবর্ণ কয়টি, যদি কোশ্চেন আসে যৌগিক স্বরবর্ণ কয়টি, তাহলে মাথায় রাখবা যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটা, ঐকার এবং হচ্ছে ওই এবং হচ্ছে ও। কিন্তু যদি বলা হয় যে যৌগিক স্বরধ্বনি কয়টি, যদি ধ্বনির কথা বলে স্বরধ্বনি অথবা যৌগিক স্বর, খেয়াল করো স্বর অথবা স্বরধ্বনি বললে যৌগিক স্বরধ্বনি 25টা বা যৌগিক স্বর হচ্ছে 25টা। কিন্তু যদি বলা হয় যৌগিক স্বরবর্ণ, যদি বর্ণ লেখা থাকে, তাহলে সেটার উত্তর হবে কি ভাইয়া? সেটার উত্তর হবে দুইটা। আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের স্বরবর্ণের যে সংক্ষিপ্ত টপিকসটা, সেই সংক্ষিপ্ত টপিকসটা। এবার আসো ভাইয়া, আমরা হচ্ছে স্বরবর্ণের যে উচ্চারণের স্থান আছে, সেই উচ্চারণের স্থানটা একটু কথা বলবো। কি কথা বলবো? উচ্চারণের স্থান নিয়ে একটু কথা বলবো। আসো একটু উচ্চারণের স্থান নিয়ে কথা বলি, যে স্বরবর্ণের উচ্চারণের স্থান। তাহলে খেয়াল করো, এই যে স্বরবর্ণের উচ্চারণের স্থান, স্বরধ্বনির উচ্চারণের স্থান, একটু খেয়াল করো। স্বরধ্বনির উচ্চারণের স্থানের ক্ষেত্রে দেখো, আমরা কিছু স্বরবর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের জিভের উচ্চতাটা
এখানেও থাকতে পারে, একদম এখান থেকে উচ্চারিত হতে পারে, আবার জিহ্বার আগা থেকে উচ্চারিত হতে পারে। এবং সেই স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট প্রসৃত হইতে পারে, আবার সেটা বিবৃত হইতে পারে, সেটা সমৃদ্ধ হইতে পারে। তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা এই উচ্চারণের স্থানটাকে খুব সুন্দরভাবে শিখতে পারি। অর্থাৎ আমরা একটা ক্যাকের স্লাইজের মাধ্যমে বা একটা জিহ্বা আকার মাধ্যমে আমরা বিষয়টাকে খুব ইজিলি ক্লিয়ার করতে পারি। তাহলে দেখো এখানে এই যে আমি এখানে একটা জিহ্বা আঁকলাম, সেই জিহ্বার মাধ্যমে হচ্ছে আমি তোমাকে ওই কি বলে স্বরধ্বনির যে উচ্চারণের স্থান, সেই উচ্চারণের স্থানটা ইজিলি বুঝাতে পারবো। তাহলে দেখো আমি যদি এটাকে এই সাইড বাম সাইড, এই বাম সাইডটাকে আমি ধরবো সম্মুখ, এই বাম সাইডটাকে কি ধরবো? সম্মুখ ধরবো। এটাকে ধরবো হচ্ছে পশ্চাৎ, এটাকে কি ধরবো? পশ্চাৎ। আর এটাকে ধরবো হচ্ছে আমি কেন্দ্র, এটাকে আমি কি ধরবো? কেন্দ্র ধরবো। এবং এটাকে আমি চারটা স্লাইসে ভাগ করব, চারটা স্লাইসে ভাগ করি, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এটার জিহ্বের উচ্চতার উপর নির্ভর করে এটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে উচ্চ মধ্য, এটা হচ্ছে নিম্ন মধ্য, এটা হচ্ছে নিম্ন। তাহলে একটু খেয়াল করো, একটা হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, এটা হচ্ছে জিহ্বের উচ্চতা। কিন্তু যদি বলা হয় যে ঠোঁটের যে ঠোঁটের যে ইয়েটা থাকে বা ঠোঁটের যে বিবর্তনটা থাকে সেটার উপর নির্ভর করে। দেখো একটা হচ্ছে উচ্চ মিন্স হচ্ছে সংবৃত, আর নিম্ন মিন্স হচ্ছে বিবৃত। এখন খেয়াল করো যে উচ্চ মানে হচ্ছে সংবৃত যদি হয় এবং নিম্ন যদি হয় বিবৃত, তাইলে মনে রাখবা সংবৃত মানে হচ্ছে উচ্চ আর মধ্য মানে হচ্ছে অর্ধেক। তাহলে এটাকে লেখা যায় অর্ধ সংবৃত। এটাকে কি লেখা যায়? অর্ধ সংবৃত। এটাকে লেখা যায় অর্ধ বিবৃত। তাহলে খেয়াল করো উচ্চ মানে সংবৃত, উচ্চ মধ্য মানে হচ্ছে অর্ধ সংবৃত, নিম্ন মধ্য মানে হচ্ছে অর্ধ বিবৃত এবং নিম্ন মানে হচ্ছে বিবৃত। ওকে, এবার আসো এটার মধ্যে আমরা কিভাবে কোশ্চেন থাকে যে কোশ্চেন আসে নিচের কোন বর্ণটি সম্মুখ ওষ্ঠাধর উচ্চ স্বরধ্বনি, বা কোশ্চেন আসতে পারে নিচের কোন বর্ণটি পশ্চাৎ ওষ্ঠাধর সমৃত স্বরধ্বনি। তাহলে মাথায় রাখবা উচ্চ যেই কথা সমৃত একই কথা, উচ্চ মধ্য যেই কথা অর্ধ সমৃত একই কথা, নিম্ন মধ্য যেই কথা অর্ধ বিবৃত একই কথা, নিম্ন যেই কথা বিবৃত একই কথা। তাহলে এটা নিয়ে তোমাদের ঝামেলা হবে না আশা করি। তাহলে একটু খেয়াল করো, এইটার ক্ষেত্রে হবে রস্বই বা দীর্ঘই, এটার ক্ষেত্রে হবে রস্বাউ বা দীর্ঘউ, এটার ক্ষেত্রে হবে এ, এটার ক্ষেত্রে হবে ও, এটার ক্ষেত্রে হবে এই এ, এটার ক্ষেত্রে হবে সরেয়, আর এটা হচ্ছে সরেয়া, এটা হচ্ছে কি ভাই? সরেয়া। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে স্বরধ্বনির উচ্চারণের স্থান। এতটুকু পর্যন্ত ছিল আমাদের স্বরধ্বনির যে ছোট্ট একটা ক্লাস, ছোট্ট একটা টিউটোরিয়াল। সেই ছোট্ট টিউটোরিয়ালটা হচ্ছে এখানে স্বরধ্বনি ছিল। এবার যেটা হবে আমি কথা বলবো হচ্ছে ব্যঞ্জন, অর্থাৎ আমি আজকে ক্লাসের মধ্যে টোটাল ধ্বনি ও বর্ণ নিয়ে টোটাল ধ্বনি বর্ণ আমি শেষ করে ফেলবো। ক্লিয়ার? ওকে ভাই, এবার আসো আমরা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি নিয়ে একটু কথা বলি। এবং আমি বলে দেই এই যে ধ্বনি ও বর্ণ টপিকসটা, এই ধ্বনি এবং বর্ণ টপিকসটা থেকে তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা কোশ্চেন পাবা। তুমি বি ইউনিটের পরীক্ষা দাও আর সি ইউনিটের পরীক্ষা দাও, কারণ আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে এইখান থেকে কোশ্চেনটা বাংলার এই যে ধ্বনি ও বর্ণ টপিক সেখান থেকে কোশ্চেন থাকে। যেমন গত বছরও সি ইউনিট ভর্তি পরীক্ষায় ব্যঞ্জন ধ্বনি থেকে কোশ্চেন ছিল এবং আসছিল দন্তন্য বর্ণটি কোন কোন বর্গের ব্যঞ্জন, অর্থাৎ দন্তন্য বর্ণটি কোন বর্গের ব্যঞ্জন। তাহলে খেয়াল করো কোশ্চেনটা কিন্তু তোমার কোথা থেকে আসছে?
এই টপিকসটা থেকেই আসছে। সো আমরা হচ্ছে এবার কোন ধ্বনি নিয়ে কথা বলবো? আমরা এবার হচ্ছে ব্যঞ্জন ধ্বনি নিয়ে কথা বলবো। দেখো ব্যঞ্জন ধ্বনি মনে আছে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি কাকে বলে মনে আছে? বলছিলাম যে যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। কিভাবে দেখো, আমি যদি বলি ক, এই যে ক উচ্চারণ করলাম, এই উচ্চারণ করার সময় কিন্তু এই কটা কিন্তু আমাদের এই যে ফুসফুসতাড়িত বাতাসটা একটু বাধা পাচ্ছে। আমি বললাম কি বলা যায়, উম উম, তাহলে এটাও কিন্তু কি পাচ্ছে? বাধা পাচ্ছে। দেখো তাহলে ব্যঞ্জন ধ্বনিটা কি? যে ধ্বনিগুলো উচ্চারণ করা হবে সেই ধ্বনিগুলো হচ্ছে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে। এবার দেখো একটু, এই যে ব্যঞ্জন ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ব্যঞ্জন ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। আর বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। কয়টি ব্যঞ্জন বর্ণ? 39টি ব্যঞ্জন বর্ণ। এবং এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। এবং ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ হচ্ছে 6টি। তাহলে খেয়াল করো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ হচ্ছে 6টা। সেই 6টা ফলা বর্ণ কি কি মনে আছে? সেই 6টা ফলা বর্ণ হচ্ছে ম, ন, জ, ব, র, ল, অর্থাৎ মনা হজবরলের মন জবরল, অর্থাৎ এগুলারে বলা হয় কোন বর্ণ? এগুলারে বলা হয় ফলা বর্ণ। কোন বর্ণ ভাইয়া? ফলা বর্ণ। এবার আসো, এই যে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে মৌলিক ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা? 30টা। মৌলিক ব্যঞ্জন বর্ণ কয়টা? 30টা। তাইলে এই যে মৌলিক ব্যঞ্জন বর্ণ 30টা, তাহলে 30টা মৌলিক ব্যঞ্জন বর্ণের মধ্যে 30টা যদি হয় এবং কি বলা যায় স্বরধ্বনি হচ্ছে 7টা, তাহলে 7টা ব্যঞ্জন 7টা স্বরধ্বনি এবং 30টা ব্যঞ্জন ধ্বনি একত্রে মিলিত হয়ে কয়টা ধ্বনি হয়? 37টা। তাহলে মৌলিক ধ্বনি হচ্ছে কয়টা? 37টা। এটা একটু নখদর্পণে রেখে দিলাম। এবার আসো, এই যে ব্যঞ্জন ধ্বনি নিয়ে কথা বলতেছি ভাইয়া। এই যে ব্যঞ্জন ধ্বনি, আমাদের এই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের কিছু স্থান থাকে। দেখো আমি এই টপিকটা দেখে তোমার কোশ্চেনটা আসবে, চার্ট, আমি যে চার্টটা এখন পড়াবো এই চার্টটা থেকে আসবে। যেমন উচ্চারণের স্থান, উচ্চারণের স্থান। দেখো এই যে উচ্চারণের স্থানটা, আমি এই উচ্চারণের স্থানটাকে 5টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তাহলে দেখো কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তাহলে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। ক্লিয়ার? তাহলে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তাহলে দেখো এই যে উচ্চারণের যে স্থানগুলো ছিল 5টা এবং ধ্বনির উচ্চারণের সময় যে বাতাসটা, সেই বাতাসের উপর নির্ভর করে সব ব্যঞ্জন বর্ণগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অঘোষ, একটা হচ্ছে ঘোষ ব্যঞ্জন। এবং এই যে অঘোষ ব্যঞ্জনটা, সেই অঘোষ ব্যঞ্জনটা হচ্ছে 2 প্রকার এবং ঘোষ ব্যঞ্জনটা হচ্ছে এখানে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। দেখো এই যে অঘোষ ব্যঞ্জন 2 প্রকার, ঘোষ ব্যঞ্জন হচ্ছে এখানে 3 প্রকার। তাহলে দেখেন এখানে অঘোষটা 3 প্রকার কি কি? একটা হচ্ছে অল্প প্রাণ, আরেকটা হচ্ছে মহাপ্রাণ, এটা হচ্ছে অল্প প্রাণ, এটা হচ্ছে মহাপ্রাণ, আরেকটা হচ্ছে এখানে নাসিক্য। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের উচ্চারণের স্থান। উচ্চারণের স্থান 5টা, অঘোষ, ঘোষ। এখন এগুলো থেকে যে অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য, এখন এই অল্প প্রাণের মধ্যে আমি যদি বলি বর্গীয় ব্যঞ্জন, বর্গীয় ব্যঞ্জন হচ্ছে 5টা। কি কি? ক, চ,
ট ত প, তাহলে ক ছ ট ত প, ক ছ ট ত প, তারপর আসে কি খ গ ঘ উ, চ ছ বর্গীয় জ, ঝ ইয়, ঠ ড ঢ মূর্ধন্য, থ দ ধ দন্তন্য, ফ ব ভ ম। তাহলে খেয়াল করো, এই যে এগুলারে কি ব্যঞ্জন বলা হয়? এগুলারে বলা হয় বর্গীয় ব্যঞ্জন। তাহলে বর্গীয় ব্যঞ্জন কয়টা? বর্গীয় ব্যঞ্জন হচ্ছে টোটাল, যদি বলা হয় বর্গীয় ব্যঞ্জন, টোটাল বর্গীয় ব্যঞ্জন হচ্ছে 25টা, কিন্তু বর্গ হচ্ছে 5টা, ক ছ ট ত প। তাহলে এবার তোমাদের গত বছর সি ইউনিট ভর্তি পরীক্ষায় গুচ্ছতে জিএসটি তে যে কোশ্চেনটা আসছিল, এই সিরিয়ালটা থেকে আসছিল, যে কোশ্চেনটা এইটাই আসছে যে ন দন্ত ন কোন বর্গীয় ব্যঞ্জন? কি আসছিল? দন্ত ন কোন বর্গীয় ব্যঞ্জন? তাহলে কোন বর্গীয় ভাইয়া? এটা হচ্ছে ত বর্গীয় ব্যঞ্জন। এবং মাথায় রাখবা, এই যে এখানে 25টা ব্যঞ্জন আছে, এই 25টা ব্যঞ্জনকে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ধ্বনি। কি ধ্বনি? স্পর্শ ধ্বনি। তাহলে স্পর্শ ধ্বনি কয়টা? 25টা। কি কি? ক থেকে ম পর্যন্ত, এইগুলোকে বলা হয় স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জন। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আসো আমি এখান থেকে কিছু ইনফরমেশন দিয়ে দেই ব্যঞ্জন ধ্বনি থেকে। সেই ইনফরমেশনগুলো হচ্ছে, একটা কথা যে নাসিক্য ধ্বনি, মাথায় রাখবা, নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি যদি বলা হয় সেটা হচ্ছে 5টা অথবা হচ্ছে 7টা। সেই 5টা অথবা 7টা কি কি? ও ইয় মূর্ধন্য দন্তন্য ম অনুসার চন্দ্রবিন্দু। তাহলে এখানে ও ইয় দন্তন্য ম মূর্ধন্য দন্তন্য মূর্ধন্য দন্তন্য ম অনুসার চন্দ্রবিন্দু। এইখান থেকে এই যে তোমার অপশনের মধ্যে যদি 5টা এবং 7টা থাকে তাহলে সঠিক উত্তর হবে 5টা, আর যদি 5টা না থাকে তাহলে সঠিক উত্তর হবে 7টা। এখন এই নাসিক্য ধ্বনি হচ্ছে কয়টা? নাসিক্য ধ্বনি হচ্ছে 5টা, কিন্তু যদি বলা হয় নাসিক্য বর্ণ কয়টা? নাসিক্য বর্ণ হচ্ছে 3টা, উ দন্তন্য ম। কি হবে? উ দন্তন্য ম। তাহলে নাসিক্য বর্ণ কয়টি? নাসিক্য বর্ণ হচ্ছে 3টি। কয়টি? নাসিক্য বর্ণ 3টি, উ দন্তন্য ম। এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে নাসিক্য ধ্বনি 5টা কি 7টা? আর নাসিক্য বর্ণ হচ্ছে 3টি, উ দন্তন্য ম। এবার আসো তারণজাত বর্ণ। তারণজাত বর্ণ হচ্ছে 2টি। তারণজাত বর্ণ কয়টা? 2টা। একটা হচ্ছে ডয় শূন্য র, একটা হচ্ছে ঢয় শূন্য র। কম্পনজাত বর্ণ 1টি। কম্পনজাত বর্ণ 1টি, সেটা হচ্ছে বয় শূন্য র। পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক বর্ণ 1টি, সেটি হচ্ছে ল। পার্শ্বিক বর্ণ কয়টা? একটা, সেটা হচ্ছে ল। তারপর যদি বলা হয় শীষ ধ্বনি 3টা, শীষ ধ্বনি 3টি, একটা হচ্ছে তালিবস্য, দন্তস্য, মূর্ধন্য ষ। তাহলে শীষ ধ্বনি কয়টা? শীষ ধ্বনি হচ্ছে 3টা, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্য। তাহলে দেখো নাসিক্য ধ্বনি 5টা 7টা, নাসিক্য বর্ণ 3টা, তারণজাত বর্ণ 2টা, কম্পনজাত বর্ণ 1টি, পার্শ্বিক বর্ণ 1টি, শীষ ধ্বনি হচ্ছে 3টি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এবার আসো, তাহলে এটা ছিল কি ভাই? এগুলো ছিল আমাদের এই যে ব্যঞ্জন ধ্বনি থেকে যেই গুলো দরকার সেগুলা। আরো অনেকগুলো আছে, আমি আর না দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই দিয়ে দিছি। এবার আসো ভাই, এখানে আর একটি ইনফরমেশন যেটা, সেই ইনফরমেশনটা একটু আমি ক্লিয়ার করে দেই। আজকের লাস্ট ইনফরমেটিভ যে টপিক, সেই টপিকটা হচ্ছে আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি। ক্লাসে হচ্ছে উপস্থিতি খুবই কম, কজ
অনেক হচ্ছে খুবই পরীক্ষার পরে একটু রিল্যাক্স হচ্ছ, তারপর আমি আজকে বাংলা ক্লাসটা রাখছি। যারা হচ্ছে পরে দেখে নিও ইনশাআল্লাহ। এখান থেকে তুমি খুব ইম্পর্টেন্ট এই টপিকসটা, এখান থেকে তুমি একটা কি দুইটা কোশ্চেন পাবা ইনশাআল্লাহ। একটা কোশ্চেন ধরে রাখতে পারো 90% শিওর একটা কোশ্চেন এই টপিকস থেকে থাকবে। ক্লিয়ার? এবার আসো ভাই, এবার যদি আমি বলি যে বাংলা বর্ণমালায়, এই যে বাংলা বর্ণমালা আছে, সেই বাংলা বর্ণমালার মধ্যে এই যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি ছাড়া, অর্থাৎ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এবং হচ্ছে বর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়া আরো 4টা বর্ণ থাকে। কয়টা বর্ণ থাকে? 4টা বর্ণ। একটা হচ্ছে অনুবর্ণ। কোন বর্ণ? অনুবর্ণ। একটা হচ্ছে কার বর্ণ। কি বর্ণ? কার বর্ণ। একটা হচ্ছে সংখ্যা বর্ণ। কোন বর্ণ? সংখ্যা বর্ণ। আরেকটা হচ্ছে অনুবর্ণ, কার বর্ণ, সংখ্যা বর্ণ। আরেকটা হচ্ছে এখানে যুক্ত বর্ণ। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, এখানে আমরা একটু ছোট্ট ছোট্ট করে কথা বলি। এই যে যুক্ত বর্ণটা, এই যুক্ত বর্ণটা হয় দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আর আমরা যুক্ত বর্ণ বুঝি দুইটা ব্যঞ্জন বর্ণ যখন একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় যুক্ত বর্ণ। এখন এই যুক্ত বর্ণটা দুইটা, একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ, স্বচ্ছ, আরেকটা হচ্ছে অস্বচ্ছ। এখন স্বচ্ছটা কি? স্বচ্ছ যুক্ত বর্ণটা কি? সেই স্বচ্ছ যুক্ত বর্ণটা হচ্ছে ভাই, এখানে এই স্বচ্ছ যুক্ত বর্ণটা হচ্ছে কোনটা ভাই? স্বচ্ছ যুক্ত বর্ণটা হচ্ছে এই যে আমরা বলি ট, ট, অর্থাৎ এখানে এটার ভাঙলে কি হয়? ট হসন্ত ট, অর্থাৎ একই বর্ণ থাকবে। অর্থাৎ যুক্ত বর্ণটা কি হবে? একই হবে। যেমন আমি বললাম ক ঢাকার কয় ক ক, তাহলে ক হসন্ত ক, তাহলে এইগুলারে বলা হয় স্বচ্ছ যুক্ত বর্ণ। আর এটাতে দেখো অস্বচ্ছটা কি হবে? অস্বচ্ছটা হচ্ছে তুমি দেখতেই বুঝতে পারতেছো না যে এটা আসলে কি হবে। অর্থাৎ এটারে ভাঙলে কি হয়? বর্গীয় জ যোগ ইয়, অর্থাৎ ভিন্ন দুইটা ব্যঞ্জন বর্ণ যখন একসাথে যুক্ত হবে তাকে বলা হবে অস্বচ্ছ যুক্ত বর্ণ। এবং আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে যুক্ত বর্ণটা সেটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ থেকেই সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেনটা আসতে দেখা যায়। এবার আসো সংখ্যা বর্ণটা কি আসলে? এই সংখ্যা বর্ণটা হচ্ছে আসলে আমরা যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যেই বর্ণগুলাকে পাই এই 10টা বর্ণকে বলা হয় সংখ্যা বর্ণ। 0 থেকে 9 পর্যন্ত যে 10টা বর্ণ থাকে, কয়টা বর্ণ থাকে? 10টা বর্ণ থাকে, এইগুলাকে বলা হয় সংখ্যা বর্ণ। আর আমরা কার বর্ণ চিনি? কার বর্ণ হচ্ছে কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। আর কার বর্ণ কয়টা? 10টা। এতটুকু পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নাই। আমাদের ঝামেলাটা হচ্ছে লাগেই হচ্ছে কোথায় ভাইয়া? যে আমরা অনুবর্ণের মধ্যে বিষয়গুলো বুঝতে চাই না। দেখো অনুবর্ণটা খুব ইজিলি আমরা শেষ করতে পারবো। এই যে অনুবর্ণ হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ, একটা হচ্ছে কি বর্ণ সংক্ষেপ, একটা হচ্ছে ফলা, আর একটা হচ্ছে রেফ। তাহলে একটু খেয়াল করো ভাই, এখানে অনুবর্ণটাকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ, একটা হচ্ছে ফলা, একটা হচ্ছে রেফ। এখন অনুবর্ণ আসলে কি? আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, কিন্তু ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বললাম? ব্যঞ্জনের যে বিকল্প রূপ, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? অনুবর্ণ বলা হয়। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। আর অনুবর্ণের মধ্যে যেটা হয় বর্ণ সংক্ষেপ। যে ভাই বর্ণ সংক্ষেপ জিনিসটাকে আমি একটু তোমাকে যুক্ত বর্ণ দিয়ে বুঝাই। এই যে এখানে এটা, এই যে এখানে এইগুলা কি হয়? বলা হয় বর্ণ সংক্ষেপ। কি বলা হয়? বর্ণ সংক্ষেপ। ক্লিয়ার? এবার আসো ফলা। আমরা জানি ফলা কি? ওই যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা বর্ণ 6টা, যেগুলো হচ্ছে ম, ন, জ, ব, র, ল। তাহলে এই যে ফলা বর্ণ হচ্ছে 6টা। তাহলে এগুলো আমরা ক্লিয়ার যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, আর ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। ক্লিয়ার?
এবার আসো রেফ। আসলে রেফটাকে আমরা রেফটা বলতে বুঝি, এইটাকে রেফ বুঝি, কিন্তু রেফটা আসলে কি মনে রাখবা। র এর যে বিকল্প রূপ, এই যে বয় শূন্য র এর যে বিকল্প রূপ, বয় শূন্য র এর বিকল্প রূপটাকে বলা হয় রেফ। তাহলে র এর বিকল্প রূপকে, বিকল্প রূপই হচ্ছে রেফ। র এর বিকল্প রূপকে কি বলা হয়? রেফ বলা হয়। আশা করি ক্লিয়ার। এখন দেখো রেফটা কোথায় বসে। রেফটা সবসময় হচ্ছে কোনো ব্যঞ্জনের আগে, যেমন আমি বললাম ম, রয় ম, তাহলে এটা হইলো এই যে ময় রেফ, এটা হচ্ছে রেফ। কিন্তু আমি যদি বলি ম যোগ র, তাহলে এটা হইলো এই ম। তাহলে দেখ একটু খেয়াল করো, এই যে রেফ, র যখন আগে বসবে এটার সাথে যখন ব্যঞ্জনবর্ণ যুক্ত হবে তখন এটা রেফের মতো কাজ করে। এটা হচ্ছে অনুবর্ণ, এটা কি বর্ণ? অনুবর্ণ, র এর বিকল্প রূপ। আর ময়ের সাথে যখন র যুক্ত হবে অর্থাৎ তখন এই র এর সংক্ষিপ্ত রূপটা ব্যবহৃত হবে, যেটা হচ্ছে ফলা। তাহলে এটাকে বলা হবে র ফলা। ক্লিয়ার? তাহলে আশা করি ক্লিয়ার। এবার আসো আমরা এই যে একটু আগে বলছিলাম যে এখানে যে আমাদের যুক্তবর্ণ, এই যুক্তবর্ণ নিয়েও কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন আসতে দেখা যায়। সো আমি একটু কিছু গুরুত্বপূর্ণ যে যুক্তবর্ণগুলো আছে সেই গুরুত্বপূর্ণ যুক্তবর্ণগুলো একটু তোমাদেরকে দিয়ে দেই। সাম ইম্পর্টেন্ট কি লেখা যায়? সাম ইম্পর্টেন্ট যুক্তবর্ণ। ওকে, এখন এখানে যে সাম ইম্পর্টেন্ট যে যুক্তবর্ণগুলো থাকে সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে ক্ষীয়, যেটা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। ব্রাহ্মণের এটা, সেটা হচ্ছে হ যোগ ম। তারপর হচ্ছে এটা, এটা হচ্ছে মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন। বললাম এইটা, সেটা হচ্ছে বর্গীয় যোগ ইয়। বললাম এইটা, এটা হচ্ছে ইয় যোগ বর্গজ। এবার আসো, বললাম এইটা, তাহলে এটা হচ্ছে হ যোগ মূর্ধন্য, এইটা হ যোগ দন্তন্য। তারপর হচ্ছে এইটা, এটা হচ্ছে ইয় যোগ ছ। বলা হয়েছে এইটা, এটা হচ্ছে ইয় যোগ ছ। এইটা, এটা হচ্ছে ভ যোগ র। আর যদি বলা হয় এটা, তাহলে ভ যোগ র যোগ দীর্ঘ। তাহলে এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে আমি যে যুক্তবর্ণগুলো লেখা দিলাম এই যুক্তবর্ণগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ। তো আশা করি ভাইয়া আজকের যে টপিকসটা সেই টপিকসটা থেকে তুমি ইনশাআল্লাহ এখান থেকে একটা টপ কোশ্চেন তুমি পাবা। তো সবাই হচ্ছে যারা ক্লাসটা করছো, অবশ্যই আমি দেখছি যে খুব কম স্টুডেন্টই ক্লাস করছো। সো প্যারা নাই, আস্তে আস্তে সবাই বাড়বে যখন আবার গুচ্ছের জন্য সবাই যখন রেডি হবে। সো আমি জাস্ট গুচ্ছ নিয়ে হচ্ছে এখানে কি বলে বাংলা বিদ্যা থেকে আমার বাংলা যে ক্লাসগুলো আমি এখান থেকে দিব ফ্রিতে। যারা হচ্ছে বাংলা ক্লাসগুলো অর্থাৎ তোমার বাংলার ভীতিটাকে দূর করতে চাও, বিশেষ করে গ্রামার এবং হচ্ছে ফার্স্ট পার্টের যে ছোট ছোট যে টপিকগুলো আছে এগুলো যদি তুমি দূর করতে চাও ভয়গুলা, তাহলে অবশ্যই তুমি হচ্ছে বাংলা বিদ্যা ফিজিটাকে ফলো দিয়ে অবশ্যই সেখানে প্রতিনিয়ত একটু জাস্ট স্ক্রল করে দেখবা যে কবে কবে আমি ফ্রি ক্লাস দিচ্ছি। এবং আমার ওইখানে যে ক্লাসের আছে সেখানে আমি অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের কমেন্টের মধ্যে আমি আমার যে গ্রুপ কি বলে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ সেই গ্রুপের লিংক দিয়ে দিব, তোমরা হচ্ছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবা ইনশাল্লাহ। তো সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।